পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকের মামলা চলমান থাকায় এই সিদ্ধান্ত। বরগুনায় নিহত সোহাগের বাড়িতে শোক, চাঁদা না পেয়ে হত্যার অভিযোগ পরিবারের, সুষ্ঠু বিচার দাবি। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শেষ দিনের বৈঠকে কিছু বিষয় অমীমাংসিত, আলোচনা অব্যাহত রাখার প্রত্যয়। আলোচনায় মহামূল্যবান রত্ন দরিয়াই ইনুর, শিগগিরই খোলা হবে সোনালী ব্যাংকের ভল্ট, উচ্চ পর্যায়ের কমিটি গঠন। গুম খুনে অংশ না নিলে রোষানলে পড়তে হতো কর্মকর্তাদের, উপর মহলকে খুশি করতে জঙ্গি নাটক। জুলাই বিপ্লবের বাঁকে বাঁকে শক্তিশালী পরিকল্পনা, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ছিল তরুণ নেতৃত্ব। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেল মার্চে তার বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। 2024 সালের জানুয়ারিতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় হত্যা করা হয় সোহাগকে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা। স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানান তারা। পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের। মানুষ এইভাবে হত্যা করে কিভাবে লাগলো না, আমার সন্তানদের এইভাবে এতিম করে দিল। কি মুমিন আর টিটু ওরা এসে বলছে তালা কি খুলছে, আমার বাবা বলছে আমার দোকানে তালা আমি খুলছি, তোদের সমস্যা কি? সেই জন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে মারা হয়েছে। আমরা এটার বিচার চাই, সবার ফাঁসি চাই, কেউ যেতে না বাঁচে। ওইভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। ছেলে মেয়ের লেখাপড়া, সংসারের দায়িত্ব কে নেবে? কোনো বইনার বুক খালি না হয়, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই। অভিযোগ, হত্যা মামলা থেকে কৌশলে 3 আসামিকে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে 16, 17, 18 এই 3টা আসামি যে ছিল ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই 3 জনের নাম ছিল না। আর যেই 3 জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, এই নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, দিতে হবে কঠোর শাস্তি। একই দাবিতে মাদারীপুরের শিবচরে হয় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। তারা বলেন, পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন অপরাধ পুনরাবৃত্তি হবে।
ভোলাতেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন, মিছিল হয়েছে রংপুর সহ আরও কয়েক জেলায়। গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা, এমন নানা কারণে অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। সম্প্রতি গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মকর্তা নিরুপায় হয়ে বাধ্য হন গুমে অংশ নিতে। উপরমহলকে খুশি করতে সাজানো জঙ্গি নাটকের তথ্য পেয়েছে গুম কমিশন। ফয়সাল হোসেনের রিপোর্ট। উপরমহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় বহু জঙ্গি নাটক। এসব করেই পদোন্নতি বাগিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা। উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার শব্দ নাম হলো আয়নাঘর। গুম খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরে যেতে পারেনি অনেকে। যারা চেষ্টা করেছেন পড়েছেন রোষানলে। গত ১.৫ দশকে গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে এমন দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ। গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করত বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলে দেওয়া হতো মরদেহ। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। জুনিয়র কিছু অফিসারদের মধ্যেও কিছু ক্ষেত্রে ক্ষোভ ছিল যে তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। এগুলো আমাদের এই রিপোর্টের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে এসছে। গুম কমিশনের প্রতিবেদনে কুশীলভ হিসেবে বিভিন্ন বাহিনী ও সংস্থার 23 জনের নাম উঠে এসেছে। অন্যদিকে উপরমহলের নির্দেশ অমান্য করা কিংবা ভুক্তভোগীদের সহায়তা করায় অনেক কর্মকর্তাকেও পড়তে হয়েছে সমস্যায়। প্রতিবেদন বলছে, অনেক অফিসার নিরুপায় ছিলেন কারণ তাদের বাধ্য করা হয়। পুলিশ, র্যাব, ডিজিএফআই এদের অনেক কর্মকর্তা, অনেক সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি এবং সেগুলো যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। কমিশন এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ থেকে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষে এই প্রতিবেদন তৈরি করেছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবার এই জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। ২৪শে জুলাই যে যুগান্তকারী বিপ্লব সাধিত হয়েছে এই বাংলায়, তার বাকি ছিল একটি শক্তিশালী পরিকল্পনা। অসহযোগ আন্দোলন থেকে এক দফা, প্রতিটি কর্মসূচির নেপথ্যে একদল দুঃসাহসী তরুণকে নিতে হয় সূক্ষ্ম কর্মকৌশল ও সীমাহীন ঝুঁকি। রাজনৈতিক মতপার্থক্য এক পাশে রেখে বৃহত্তর লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করেছে জুলাইয়ের নেতৃত্ব। এমন কয়েকজনের কাছ থেকে নেপথ্যের গল্প শুনেছেন জুমাতুল বিদা। আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুলের ওখানে আশ্রয় নিয়েছিলাম, সেখানে কয়েকদিন ছিলাম। সেখানে আমাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হলো, আমাদেরকে বলা হয় এই জায়গাটা চেঞ্জ করার জন্য। আমরা সেটা চেঞ্জ করে আমরা প্রথমত হচ্ছে আমাদেরকে সেদিন নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। আমরা সেখান থেকে 1 ঘন্টার মাথায় আবার বের হয়ে চলে আসি। এসে আমরা আবার হচ্ছে সেই ইন্টারন্যাশনাল স্কুলে আশ্রয় নিই। সেখান থেকে যোগাযোগ করার পরে আমদালি বাপু ওনার গাড়িতে করে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসেন, ওনার বাসায় রাখেন। আমরা এখানে 1 রাত থাকি। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। শেখ হাসিনার শোক দিবস পালনের বিপরীতে আমরা সেদিন হচ্ছে জুলাইয়ের বিপ্লবের লাল রং ধারণ করার সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্তটা, সেই ঘোষণাটা কিন্তু আমরা এই বাসা থেকেই দিই। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি শেষ হয়তো শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হবে, না হয় আমার মৃত্যুর মধ্য দিয়ে হবে। আমরা তখন ধারণ করেছিলাম, লালন করেছিলাম যে হচ্ছে অবশ্যই আমরা সফল হব, না হয় আমরা মরব। ২৪-এর যে চিন্তা, যে স্বপ্ন, এই দেশের মানুষ একেবারে খেটে খাওয়া কুলি মজুর থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, জনতা যারাই ধারণ করেছিলেন, সেটা আমরা অর্জন করতে পারিনি। আমরা অর্জনের চেষ্টা করে যাব। আমাদের সেই জুলাইয়ের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমি যখন ওদেরকে তুলতে গিয়েছিলাম তখন 4 জনের অ্যাকচুয়ালি they were under a great deal of pressure.
হান্নানের পায়ে কিন্তু রক্ত দাগ আছে। আমরা কিন্তু কাউকে চিনতাম না, ওরাও আমাকে চিনতো না, আমিও ওদেরকে চিনতাম না। তখন ও রিভিল করে যে না, ও ইনজার্ড না। আমি ওর পায়ের দিকে পয়েন্ট করে বললাম যে তোমার পায়ে রক্ত, এটা কোত্থেকে আসছে? তখন সে রোল আপ করে দেখালো যে আসলেও সে তার পায়ে কিন্তু ব্লিডিং আছে। তখন আমি ভাবলাম আমার নিজের ভাই যদি এই পজিশনে থাকে, কী ধরনের কষ্টে বাবা মা বা বোন হিসাবে আমরা থাকবো। অসহযোগ আন্দোলন দেওয়ার ঘোষণা মানে ডিসিশন আমরা এখানের ভিতরে নেই। সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন, স্কুল চলবে না, কলেজ চলবে না, আদালত চলবে না, আইন চলবে না, ব্যাংক চলবে না, কিচ্ছু চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলি খেয়েছে, তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে, তাদের যখন মানে আর পারেনি, তাদের দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে লিডিং জায়গাটা আসলে ধরে গিয়েছে। আমাদের সোহরাওয়ার্দী হসপিটালের ভিতরে প্রেস কনফারেন্স করার কথা ছিল, বাট যখন কুয়েত মিত্র হসপিটালের দিকে যাই তখনই আমরা ওইখানের ভিতরে আসলে আটকাটা পড়ে যাই। হান্নান ভাই হলো গিয়া ওনার বড় ভাই গাফফার ভাই, যিনি হলো গিয়ে পরবর্তীতে পুরো টাইমটা আমাদের সাথে ক্যারি করেছেন। উনি মূলত এসেছিল ওই সময়ের ভিতরে আমাদের ওখান থেকে একটা এক্সিট করার জন্য। জিরো সিকিউরিটিজ, আমাদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না। অ্যান্ড দেন পরবর্তীতে হলো গিয়ে আমাদের সাথে লেলিন ভাই ছিলেন আর কি, রেজাউর রহমান লেলিন, উনি পরবর্তীতে আমাদেরকে এই ডিওএইচএসের এই বাসাটায় নিয়ে আসেন। ওই এক্সিট পয়েন্টের জন্য আমার মনে হয়েছে যে এইটা সেফেস্ট একটা প্লেস, যেই প্লেসের ভিতরে থেকে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা যাবে। শহীদ মিনার একটা বড় প্রোগ্রাম হয় এবং ফার্স্ট টাইম এই জুলাই আর পরবর্তীতে জুলাই আগস্টের মাঝে আমরা আবারও ক্যাম্পাসে যাওয়া শহীদ মিনারটারে আমরা দখলে নিতে পারি। অন্য কোনো কিছু শুনতে মানুষ আসলে আসেনি। মানুষ ততদিন নিজের জায়গা থেকে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ম্যান্ডেট দিয়ে দিয়েছে, এক দফা ঘোষণা করে দিয়েছে তাদের পক্ষ থেকে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদন ছিল। এই আন্দোলনে অনেকে ছাত্রদলের অবদানকে অস্বীকার করতে চায়। এখানে ছাত্রদল মানে কারো অবদানকে অস্বীকার করার কিছু নাই। এই আন্দোলনে যখন প্রতিটা ডিসিশন হতো, ছাত্রদল সভাপতি সেক্রেটারির সাথে একসাথে গ্রুপ কলে, যেখানে সাদিক কায়ুম শিবিরের যারা আছে তারাও থাকতো, একসাথেই সবাই মিলে ডিসিশন নিত। বিল্ডিংটাতে ছিলাম, এখানে একেবারে গণ অভ্যুত্থানের যে শেষ ভাগ বা এক দফা যেদিন ঘোষিত হয় 3 আগস্ট তারিখে আমরা এখানে গুলশানের এই বাসাটিতে আশ্রয় নেই এবং ফাহিম ভাই তিনি আমাদেরকে সেই ডিওএইচএস এর সেই বাসা থেকে আমাদেরকে নিজে কার ড্রাইভ করে নিয়ে আসেন। আমরা আজকে যত সহজে আছি, যত সহজে সব কিছু বলছি, সেই সময়টা ছিল অনেক বেশি কঠিন। সেই কঠিন মুহূর্তে এই ফাহিম ভাইরাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন আমাদের আগলে রেখেছিলেন সন্তানের মতো পরম মমতায়। ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এ বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, এই ত্রাণ সামগ্রী পেয়ে বন্যা দুর্গত এলাকার মানুষরা কি বলছেন? জয়ী, আমি এই মুহূর্তে আছি ফুলগাজীর মুন্সিরহাট এলাকায়, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা থেকে গতকাল রাতে বলা যায় যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে এসেছেন। তিনি এখানে এখন পর্যন্ত 2টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন, আর 2টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এখন তিনি বাঁধের শেষ অংশে যাচ্ছেন। যে অংশটিতে আসলে যেখান থেকে আসলে বাঁধটি ভেঙেছে সেই অংশটি পরিদর্শনের জন্য তিনি এখন যাচ্ছেন। আমরা সকাল থেকেই তাকে ফলো করছিলাম, আর তিনি বেশ কিছু বিষয়ে এখানে আলোচনা করেছেন। ত্রাণের বিষয়টিও তিনি তুলে ধরেছেন। আর এখন পর্যন্ত আমরা দেখছি যে কিভাবে আসলে এই সমস্যার সমাধান করা যায়, তিনি সেই বিষয়টা নিয়ে গতকাল স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা আছেন তাদের সাথে কিন্তু আলোচনা করেছেন। আর আজকে তিনি গণমাধ্যমকে একটি বিষয় জানিয়েছেন যে তারা এই স্থায়ী সমাধান হিসেবে এই যে প্রতি বছর বাঁধটি ভেঙে যাচ্ছে তার স্থায়ী সমাধান হিসেবে আসলে কি করা যায় সে বিষয়ের উপরে জোর দিবেন বলে তিনি আমাদের জানান। আর যদি বলে রাখি, এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখছি যে গত 2 দিন ধরে এখানে এখন কোনো বৃষ্টি নেই, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। বেশ কিছু জায়গা থেকে পানিও নামতে শুরু করেছে। তবে ফুলগাজী এবং পরশুরামে এখনও কিন্তু 7,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। আর 30টিরও বেশি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 1,000 মতো মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে। বাকি যারা আছে তারা কিন্তু পানি তাদের বাড়ি থেকে নেমে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু এখন তারা ঘরমুখী হচ্ছেন।
আর বলা যায় যে আজকের পর থেকে কিছুটা দৃশ্যমান হতে শুরু করেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে এই বন্যা দুর্গত এলাকায় হয়েছে। আমরাও সেটি নিরূপণের চেষ্টা করছি। তবে প্রায় ৩,৫০০ হেক্টর কৃষি জমি এছাড়া কয়েকশো মাছের ঘের এখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য, স্থানীয়দের জন্য, দেশের অর্থনৈতিক চালিকা শক্তির জন্য বিশাল ক্ষতি হিসেবে বলে সবাই দেখছে। আর স্থানীয়দের শুরু থেকে একটি দাবি ছিল যেন স্থায়ী একটি বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়, যে বেড়িবাঁধ শুধু তাদের জীবন রক্ষা করবে না, তাদের ভবিষ্যতের নিশ্চয়তাও দিবে। তবে আজকে এই বন্যার চলমান সময়ে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেনি। তবে আর্থিক এবং বিভিন্নভাবে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়ী। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর।